ইভা অফিস থেকে এসে আমার সামনে কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো, অথচ আমি সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে কোনো কথা বলল না। ও প্রতিদিনই অফিস থেকে এসে গোসল করতে ঢোকে। আমি যখন বাথরুমে উকি দিতে গেলাম, এমন সময় পেছন থেকে আমার মা এসে বলল, কিরে মুন্না, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? বাথরুমে তো দেখলাম বৌমা গোসল করছে। তোর যদি বাথরুমে চাপ বেশি আসে আমাদের বাথরুমে যা। বৌমা একটু আগে অফিস থেকে এসে সোজা বাথরুমে ঢুকে গেল, তাকে এখন বিরক্ত করিস না। আমি মাকে বিষয়টা খুলে বলতে পারলাম না। মাকে বলতে পারলাম না, তোমার বৌমা প্রতিদিন সকালে গোসল করে অফিসে যায়, আবার অফিস থেকে এসে কেন গোসল করে? মা আমাকে আবার বলল, কিরে মুন্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না ভেবে আমার রুমের বাথরুমে যা। আমি মায়ের সাথে কোনো কথা না বলে আমার রুমের দিকে চলে গেলাম। রুমে এসে খাটের উপর বসে পড়লাম। মনের মধ্যে ইভার প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছে। মেয়েরা পারেও ভাই, অফিসের নাম করে সারা দিন কোথায় গিয়ে অকাম কুকাম করে, আর রাত হলে বাসায় এসে গোসল করবে। প্রতিদিনই ইভা অফিস থেকে ফিরে গোসল করে। আমি বেকার বলে উচ্চবাচ্য করতে পারি না, তাই বলে স্ত্রীর এমন খারাপ কাজে নীরবে সমর্থন দিয়ে যাব? একটু পরে দেখলাম ইভা মাথার চুল মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, কি বাজার করেছো, মাছ না মাংস? আমার কথা বলতে ইচ্ছা করছিল না, তবু অনিচ্ছা সত্ত্বেও বললাম, টাকা দিয়ে গেছো মাছের, মাংস আনবো কিভাবে? 1500 টাকা দিয়ে গেছি। তাও কি 1 কেজি গরুর মাংস আনতে পারোনি? 1 কেজি গরুর মাংস 900 টাকা, তুমি দিয়ে গেছো 1500 টাকা। আমি কি মাংস আনবো না অন্য তরকারি আনবো? তোমার পকেটে কি 500 টাকাও ছিল না? আমার মেজাজটা আরো বেশি গরম হয়ে গেল। আমি বললাম, জানোই তো আমি বেকার মানুষ, আমার পকেটে টাকা আসবে কোথা থেকে? তোমার ইনকামে সংসার চলে বলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করি। আমার কথাটা শুনে জোকের মুখে নুন পড়ার মতো করে ইভা বলল, কি বললে তুমি? আমি কিছু বললাম না। বলো তুমি কি বলেছো? আমি বুঝতে পারলাম সে শাক দিয়ে মাছ ঢাকার জন্য এখন আমার সাথে চেঁচামেচি করবে, তাই আমি আর ওর সাথে কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম। ছাদে হাঁটছি, মনটা ভীষণ খারাপ। আমার চাকরি চলে যাওয়ার পরে আমি যখন বেকার হয়ে গেলাম, তখন থেকেই কেমন জানি সবার করুণার পাত্র হয়ে গেলাম। এ সংসারে যার ইনকাম নেই তার কোনো দাম নেই, তা আমি হারে হারে টের পেলাম। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি ছাদে হাঁটাহাঁটি করি। ছাদটা আমার ভীষণ প্রিয়। দিনের বেলায় আসতে পারি না, বাড়িওয়ালার নিষেধ আছে, তাই রাতে ছাদে আসি। আকাশটা আমার ভীষণ প্রিয়। দূরে অনেকগুলো বিল্ডিং এর অস্তিত্ব দেখা যায়। কোনো কোনো বাড়িতে আলো জ্বলছে, আবার কোনো কোনো বাড়ির রুম অন্ধকারে ঢেকে আছে। আমি আকাশ দেখছি, সাথে দূর আকাশের চাঁদ। এমন সময় মা আমার পেছনে এসে বলল, মুন্না খেতে আয় বাবা। আমি মাকে দেখে বললাম, মা তুমি আবার ছাদে এলে কেন? বৌমার নাকি ক্ষুধা পেয়েছে, সে খেতে বসে গেছে, তাই তোকে ডাকতে এসেছি। মা আমার কষ্ট কিছুটা হলেও অনুভব করে, কিন্তু মুখ খুলে কিচ্ছু বলতে পারে না। আমি বললাম, ও কি খেয়ে চলে গেছে? এতক্ষণে হয়তোবা খাওয়া শেষ। জানিস বাবা, তোর বাবা যখন বেঁচে ছিল তখন আমি তাকে না খেতে দিয়ে কিচ্ছু মুখে নিতাম না। আর এখনকার মেয়েগুলো কেমন, স্বামীর প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, মা বেকার স্বামীর প্রতি কোনো বউয়েরই ভক্তি শ্রদ্ধা থাকে না। তার উপর তোমার বউয়ের ইনকামে আমরা মা ছেলে চলছি। তোর চাকরিটা কি আর ফিরে পাবি না? যে অকারেন্সের কারণে আমাকে চাকরি থেকে সামরিক টার্মিনেট করেছে, সেটার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরে কোথাও চাকরি করতে পারবো না, কিংবা আগের চাকরিতে ফিরতেও পারবো না। তদন্ত আর কতদিন ধরে চলবে? সরকারি ব্যাপার, এত সহজে